আসসালামু আলাইকুম, আমি আতিক আহমেদ বিদ্যুৎ স্বাগতম জানাচ্ছি এডুভিশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের চ্যাপ্টার 14 সম্ভাবনা বা প্রবাবিলিটি টি এর অনুশীলনীতে যতগুলো উদাহরণ আছে সবগুলো আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা প্রথম উদাহরণটি যদি দেখি যে মনে করি একটা নিরপেক্ষ সংখ্যা নিক্ষেপ করা হলো, এখানে 5 আসার সম্ভাবনা কত। তাহলে একটা সংখ্যায় 1 থেকে 6 পর্যন্ত সংখ্যা থাকে, এর মধ্যে একটা দ্রব্যভাবে তুলতে হবে। যদি আমরা ফেলি তাহলে এখানে 5 আসার সম্ভাবনা কত। যে 1 নম্বর উদাহরণ তোমরা দেখো যে একটি লিখতে হবে অ্যান্সার করার জন্য একটি নিরপেক্ষ সংখ্যা নিক্ষেপ করা হলো। আমরা জানি প্রবাবিলিটি টি এর মাধ্যমে সহজে বোঝার জন্য প্রবাবিলিটি টিটা আমরা এখানে নিচ্ছি। প্রবাবিলিটি টি এর সংখ্যার কয়টা পিঠ থেকে 6টা হয়, 1 2 3 4 5 6। নমুনা ক্ষেত্র আমরা এস দিয়ে প্রকাশ করি। নমুনা ক্ষেত্র এস সমান এই যে সংখ্যাগুলো এক একটা কি বিন্দু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নমুনা ক্ষেত্র লেখলাম, আর 1 2 3 4 ইত্যাদি 5 আসলে মোট হলে এখানে সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 6, অর্থাৎ 6টি। তাহলে 5 আসার সম্ভাবনা দেখো 1 থেকে 6 এর মধ্যে 5 সংখ্যাটি আছে একবার, তাহলে 5 আসার 5-এর তাহলে অনুকূল ফলাফল কয়, মানে একবারই আছে, তাহলে 5-এর অনুকূল ফলাফল 1। তাহলে আমরা অতএব লিখতে পারি যে 5 আসার সম্ভাবনা 1/6। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা দেখব 2 নাম্বার। তোমাদের উদাহরণ 2 একটা নিরপেক্ষ সংখ্যা নিক্ষেপে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত। একটা সংখ্যা, সেই একই জিনিস বলছে সংখ্যা নিক্ষেপ করা হলো। তাহলে উদাহরণ 2 আমরা লিখতে পারি যে একটি নিরপেক্ষ সংখ্যা নিক্ষেপ করা হলো। নিরপেক্ষ সংখ্যা নিক্ষেপ করলে সংখ্যার 6টা পিক থাকে, 6টা পিঠ আমরা প্রবাবিলিটি টি এর মাধ্যমে দেখিয়ে নিলাম উদাহরণ 1-এর মতো। তাহলে নমুনা ক্ষেত্র সেই উদাহরণ 1-এর মতো মোট হলো সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে কটা, এখানে 6টা। এর মধ্যে বলছে যে জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা। তাহলে 1 থেকে 6-এর মধ্যে জোড় সংখ্যা কারা কারা, 2 4 6। তাহলে জোড় সংখ্যার অনুকূল ফলাফল কত, এটা 1টা 2টা 3টা, তাহলে অনুকূল ফলাফল এটা। তাহলে এদের মধ্যে হলো জোড় সংখ্যা কয়টা, তাহলে পি অফ প্রবাবিলিটিকে পি দিয়ে প্রকাশ করা হয়। প্রবাবিলিটি জোড় সংখ্যা সমান মোট অনুকূল ফলাফল হচ্ছে কয়টা, জোড় সংখ্যার 3, তাহলে 3/6। আশা করি তোমরা বুঝতে পারছো। উদাহরণটা দেখব। 3 নম্বর উদাহরণে তোমাদের দিয়েছে একটি থলেতে 4টা হলো লাল বল বা 5টা হলো সাদা বল ও 6টা কালো বল আছে। দৈবভাবে একটা বল নেওয়া হলো, বলটি লাল হওয়ার সম্ভাবনা কত, সাদা হওয়ার সম্ভাবনা কত বা কালো হওয়ার সম্ভাবনা কত। তাহলে আমরা সহজেই নির্ণয় করতে পারি। আমরা সুন্দর করে এখানে নোট করে রাখছি আগে থেকে টাইম মেনটেন করার জন্য। তো আমরা থলেতে লাল বল আছে, লালকে আমরা আর দিয়ে রেডকে প্রকাশ করছি। তো থলিতে লাল বল আছে আর সমান হলো 4টি। থলিতে সাদা বল আছে, হোয়াইটকে আমরা সাদা দিয়ে প্রকাশ করছি, সাদা বল আছে আর ডব্লু সমান হলো 5টি। আর কালো বল আছে, ব্ল্যাক কে বি দিয়ে প্রকাশ করছি, তাহলে 6টি। তাহলে মোট বল আছে কয়টি, তো মোট বল আছে 15টি বল আছে। তাহলে মোট সমগ্র সম্ভাব্য ফলাফল কত হচ্ছে, 15। সমগ্র সম্ভাব্য ফলাফল 15। তাহলে দৈবভাবে একটা বল নেওয়া হলে 1 নম্বরে দিয়েছিল তোমাদের যে ওই হলো লাল বল হওয়ার সম্ভাবনা কত। তাহলে এখানে লাল বলের অনুকূল ফলাফল কয়টা, এখানে 4। তাহলে দৈবভাবে একটা বল নেওয়া হলে বলটি লাল হওয়ার সম্ভাবনা কত, অনুকূল ফলাফল লালের 4, তাহলে 4/15। তাহলে খ নম্বরে তোমাদের দেওয়া ছিল যে বলটি সাদা হওয়ার সম্ভাবনা। তাহলে সাদার অনুকূল ফলাফল কয়টা, সাদা অনুকূল ফলাফল হচ্ছে 5। তাহলে একটি বলকে দৈবভাবে যদি আমরা নিই, তাহলে দৈবভাবে একটা বল নেওয়া হলে বলটি সাদা হওয়ার সম্ভাবনা 5/15। কাটাকাটি করলে 5 দিয়ে কাটাকাটি করলে 5-কে 5 আর 3×5 15, তাহলে 3, তাহলে 1/3। তারপরে 3 নম্বরে যে গ নম্বরে যে অঙ্কটা দেওয়া ছিল, বলটি হলো কালো হওয়ার সম্ভাবনা কত। তাহলে কালোর অনুকূল ফলাফল কয়টা, কালোর দিকে তাহলে অনুকূল ফলাফল হলো 6, মানে কালো বলটি আছে কোনে 6টা। তাহলে দৈবভাবে একটা বল
নেওয়া হলে বলটি কালো হওয়ার সম্ভাবনা 6/15। যদি আমরা 3 দিয়ে কাটাকাটি করি, 3 দুগুণী 6, তাহলে 3 2 থাকছে এখানে, আর হলো 15কে 3 দিয়ে কাটলে 3 5 15, 5 থাকে, তাহলে 2/5। আশা করি তোমরা এটা সুন্দরভাবে বুঝতে পারছো। আমরা এখন চলে যাব তোমাদের অনুশীলনীতে যে কাজটা দেওয়া আছে। এখানে দেখো, একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো, নিম্ন এই সম্ভাবনাগুলো নির্ণয় করো। যে নিরপেক্ষ একটা ছক্কা নিক্ষেপ করা হলো, ছক্কা হলো 4 আসার সম্ভাবনা কত, বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত, 4 অথবা 4-এর বেশি সংখ্যা আসার বিজোড় সংখ্যা, মানে 1 থেকে 6-এর মধ্যে বিজোড় সংখ্যা যতগুলো আছে তার আসার সম্ভাবনা 4 অথবা 4-এর বেশি, মানে 4-এর চেয়ে বড় সংখ্যাগুলো আসার সম্ভাবনা কত, 5-এর কম, মানে 5 সহ 5-এর কম সংখ্যাগুলো, মানে 1 2 3 4 5 পর্যন্ত সংখ্যাগুলো আসার সম্ভাবনা কত। তাহলে আমরা এটা সমাধান দেখি, তারপরে আমরা 2 নম্বরের কাজটা দেখব। তাহলে একটা নিরপেক্ষ সংখ্যা নিক্ষেপ করলাম, নিয়ে দেখে আমরা একটা প্রবাবিলিটি টি এর মাধ্যমে দেখালাম। এটা উদাহরণ 1, উদাহরণ 2 তোমরা দেখেছো। তাহলে নমুনা ক্ষেত্রটা 1 থেকে 6 পর্যন্ত নমুনা ক্ষেত্র এস দিয়ে প্রকাশ করা হয়, 1 থেকে 6 পর্যন্ত, অর্থাৎ মোট হলো সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 6টা 6। তাহলে ওখানে বলেছে যে আই নম্বরে বলেছে যে 1 নম্বরে বলেছে যে 4 আসার সম্ভাবনা। তাহলে 4 আসার সম্ভাবনা, 4-এর অনুকূল ফলাফল কয়টা, মানে 1 থেকে 6-এর ভিতরে 4 সংখ্যাটাই আছে একবার, তাহলে অনুকূল ফলাফল 1। তাহলে আমরা এখানে শুধু 4 1ও লিখতে পারি। 4 আসার সম্ভাবনা, তাহলে 1/1, 4 আসতে সংখ্যাটাই আছে একবার, তাহলে 1/6 হবে এটা উত্তর। 4 আসার সম্ভাবনা 1/6, 4 সংখ্যাটা আছে একবার। তারপর বলছে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা। তাহলে আমরা এই যে 1 থেকে 6-এর ভিতরে যে মুদ্রার ছক্কার ভিতরে বিজোড় সংখ্যা আছে কয়টা, 1 3 5। তাহলে এই বিজোড় সংখ্যার অনুকূল ফলাফল 3টা। তাহলে বিজোড় সংখ্যা হওয়ার অনুকূল ফলাফল 3/6, 3/6। তাহলে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা 3/6, কাটাকাটি করলে 3 একে 3, 3 দুগুণী 6, তাহলে 2 বসে গেল, তাহলে 1/2। তারপরে তোমাদের 3 নম্বরে বলেছে 4 অথবা 4-এর বেশি সংখ্যা আসার সম্ভাবনা। তাহলে 4 1 থেকে 4 পর্যন্ত, 4 বা বেশি 4 সংখ্যা সহ, এখানে 4 সহ ওই সংখ্যাটা আসার সম্ভাবনা, 4 অথবা 4-এর বেশি সংখ্যা আসা। তাহলে 1 থেকে 6 পর্যন্ত সংখ্যা আছে, তাহলে 4 5 6, মানে এই 3টা, তাহলে 4 বা 4-এর বেশি সংখ্যা আসার অনুকূল ফলাফল কত হচ্ছে, 3। তাহলে 4 অথবা 4-এর বেশি সংখ্যা আসার সম্ভাবনা 3/6, তাহলে কাটাকাটি করলে 1/2 হবে। তোমার হলো আর 4 নম্বরে যেটা বলেছে 5-এর কম সংখ্যা আসার সম্ভাবনা, 5-এর কম, তাহলে 1 থেকে 6 পর্যন্ত সংখ্যার মধ্যে 5-এর কম সংখ্যা কারা কারা, তাহলে 1 2 3 4 5, তাহলে 5-এর কম সংখ্যা, তাহলে 1 থেকে 4 পর্যন্ত সংখ্যা, তাহলে মোট অনুকূল ফল হচ্ছে 5-এর কম সংখ্যা হওয়ার অনুকূল ফলাফল হচ্ছে 4। তাহলে 5-এর কম সংখ্যা আসার সম্ভাবনা 4/6। এবার কাটাকাটি করলে 2 দিয়ে কাটো, 4-এর 2 দিয়ে কাটলে 2 থাকে, আর 6-এর 2 দিয়ে কাটলে 6, তাহলে 1, তাহলে 2/3। তাহলে কাজ ক্ষয়ে দেখো কি দেওয়া আছে, একটি থলিতে একই ধরনের হলো 6টি কালো, 5টি লাল, 4টি হলো সাদা মার্বেল আছে। থলে হতে একটি মার্বেল দ্রব্যফয় নির্বাচন করা হলো। তাহলে নিম্নলিখিত সম্ভাবনাগুলো বের করো। নির্বাচিত মার্বেলটি লাল হওয়ার সম্ভাবনা কত, কালো হওয়ার সম্ভাবনা কত, সাদা হওয়ার সম্ভাবনা কত, কালো না হওয়ার সম্ভাবনা কত। তাহলে আমরা লিখতে পারি, আমরা উদাহরণ 2 দেখছি এবং অঙ্ক একই রকম, তো আমরা আবার এই কাজটাও দেখি। তাহলে থলিতে লাল বল আছে কয়টি, থলিতে লাল বল আছে 5টি, থলিতে কালো বল আছে 6টি, তাহলে থলিতে সাদা বল আছে 8টি। তাহলে মোট মার্বেল বা বল মার্বেল আছে মোট 19টি। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে, ভাবে একটি মার্বেল নির্বাচন করলে মার্বেলটি লাল হওয়ার সম্ভাবনা কত। তাহলে লালের অনুকূল ফলাফল কয়টা, এখানে 6টা। লালের অনুকূল ফলাফল এখানে
হলো পাঁচটি লালের অনুকূল ফলাফল এই যে এখানে পাঁচটি, এখানে থলিতে লাল বলই আছে মোট পাঁচটি, তাহলে লালের অনুকূল ফলাফল 5। তাহলে একটি দৈর্ঘ্যভাবে একটা মার্বেল নির্বাচন করলে মার্বেলটি লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে 5/19। ঠিক আছে, তাহলে তারপরে হচ্ছে কালো হওয়ার সম্ভাবনা কত? তাহলে কালো অনুকূল ফলাফল এখানে 6। মোট বল আছে 6টা আছে, মার্বেল আছে মোট 6টি। তাহলে দৈর্ঘ্যভাবে একটা মার্বেল নির্বাচন করলে মার্বেলটি কালো হওয়ার সম্ভাবনা 6/19। 6/19 মোট কালোর অনুকূল ফলাফল 6, তাহলে 6/19। তাহলে 3 নম্বরে দেওয়া আছে মার্বেলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? তাহলে সাদার অনুকূল ফলাফল কয়টা? এখানে 8। মোট বল আছে 8টি। তাহলে দৈর্ঘ্যভাবে যদি একটি বল নির্বাচন করি তাহলে বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? তো দৈর্ঘ্যভাবে একটি মার্বেল নির্বাচন করলে মার্বেলটি সাদা হওয়ার সম্ভাবনা 8/19। এটা অ্যান্সার, কাটাকাটি যদি যায় কাটাকাটি করবো, না হলে এই পর্যন্ত রেখে দেবো। তাহলে বলটি কালো না হওয়ার সম্ভাবনা, তাহলে কালো হওয়ার সম্ভাবনা আমরা জানি কত, এখানে আমরা বের করেছি কালো হওয়ার সম্ভাবনা। বলটি কালো হওয়ার সম্ভাবনা 6/19। কালো হওয়ার সম্ভাবনা কত? 6/19। ঠিক আছে, কালো হওয়ার সম্ভাবনা। তাহলে কালো না হওয়ার সম্ভাবনা কত? দাঁড়িয়ে একটি দৈর্ঘ্য একটা মার্বেল নির্বাচন করলে মার্বেলটি কালো নয় এমন হওয়ার সম্ভাবনা, তাহলে 1 থেকে আমরা বিয়োগ দেবো। কালো হওয়ার সম্ভাবনা কত? 6/19। তাহলে এখানে আমরা যদি বিয়োগ করে তাহলে এখানে হচ্ছে 13/19। 13/19 হচ্ছে। দৈর্ঘ্যভাবে একটা মার্বেল নির্বাচন করলে মার্বেলটি কালো নয় এমন হওয়ার সম্ভাবনা 1 থেকে আমরা বিয়োগ দেব। যখন না হয়, হবে না বা না হয়, তখন আমরা 1 থেকে হওয়ার সম্ভাবনাটা বিয়োগ দিলে আমরা মূল না হওয়ার সম্ভাবনাটা পেয়ে যাব। তাহলে 1 থেকে বিয়োগ দেব যে হওয়ার সম্ভাবনা কত? 6/19 কালো হওয়ার সম্ভাবনা। তাহলে 6/19 আমরা বিয়োগ দিব। এই যে লসাগু করলাম, এখানে 19 হলো, 19-কে 19 এখানে বসে গেল, আর 19কে কাটাকাটি ভাগ দিলে 1 থেকে 1-এর সাথে 6 গুণ করলে 6 হয়। তাহলে 19 থেকে 6 বিয়োগ করলে 13/19। আশা করি সুন্দরভাবে এটা বুঝতে পারছো। আমরা এখন চলে যাব উদাহরণ 4 নাম্বার। 8 জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? তাহলে 8 জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? আবহাওয়া দপ্তর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী জুলাই মাসে ঢাকা শহরে 21 দিন বৃষ্টি হয়েছে। তাহলে 8 জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত 8 জুলাই? তাহলে আমরা প্রথমেই লিখতে পারি কি, যে যেহেতু জুলাই মাস কত দিনে? 31 দিনে। যেহেতু জুলাই মাস 31 দিনে দিন, যেহেতু জুলাই মাস 31 দিন, জুলাই মাসে বৃষ্টি হয়েছে কয় দিনে? 21 দিন বৃষ্টি হয়েছে। তাহলে একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? ও বৃষ্টি হওয়ার মোট অনুকূল ফলাফল হচ্ছে কত? 21 দিন বৃষ্টি হয়েছে। তাহলে আমরা বৃষ্টি হওয়ার অনুকূল ফলাফল হচ্ছে 21 দিন, 21। আর মোট জুলাই মাস হলো 31 দিনে। তাহলে একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? 21 বাই হলো 31। 8 জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা তো একই, যে কোনো একদিন একটা তারিখ বলছে। তাহলে 8 জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা 21/31। ঠিক আছে, আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো। আমরা এখন দেখব 5 নম্বর উদাহরণ কোনটা দেওয়া আছে। এই যে 5 নম্বর উদাহরণ, কোনো একটি নির্দিষ্ট এলাকায় জরিপে দেখা গেল 65 জন হলো প্রথম আলো পত্রিকা পড়ে, 40 জন ভোরের আলো পত্রিকা পড়ে, 45 জন জনকণ্ঠ পত্রিকা পড়ে, 52 জন যুগান্তর পত্রিকা পড়ে। এদের মধ্য হতে একজনকে দৈবভাবে যদি নির্বাচন করলে যুগান্তর পত্রিকা পড়েন এবং পড়ার সম্ভাবনা কত? তিনি প্রথম আলো পড়েন না, এর সম্ভাবনা কত? ঠিক আছে, তাহলে আমরা এর আগে দেখে আসছি, আমরা সুন্দরভাবে ওইভাবে লিখলে আরও সুন্দর হবে। যে প্রথম আলো পত্রিকা পড়েন 65 জন, ভোরের কাগজ পড়েন, কাগজ পত্রিকা পড়েন 40 জন, জনকণ্ঠ পত্রিকা পড়েন 45 জন, যুগান্তর পত্রিকা পড়েন 52 জন। তাহলে মোট পত্রিকা পড়েন কতজন? 202 জন। তাহলে একজনকে যদি দৈবভাবে নির্বাচন করি, তাহলে যুগান্তর পত্রিকা পড়েন, এর সম্ভাবনা কত? তাহলে যুগান্তর
উত্তরের অনুকূল ফলাফল হয় যে আমরা এখান থেকে মোট যুগান্তর পত্রিকা পড়ে মোট 52 জন, তাহলে যুগান্তর পত্রিকার অনুকূল ফলাফল হচ্ছে 52। তাহলে একজনকে দ্রব্যভাবে নির্বাচন করলে তিনি যুগান্তর পত্রিকা পড়ার সম্ভাবনা কত? 52/202, 52/202। তারপর তিনি বলছে যে তিনি প্রথম আলো পড়েন না, এর সম্ভাবনা কত? মানে তিনি প্রথম আলো পড়েন না, এর সম্ভাবনা কত? প্রথম আলো অনুকূল ফলাফল কত? মোট প্রথম আলো পত্রিকা পড়ে কতজন? প্রথম আলো পত্রিকা পড়েন মোট হলো 65 জন, ঠিক আছে। তাহলে 65 জন প্রথম আলো পড়ার অনুকূল ফলাফল। তাহলে একজনকে যদি আমরা দ্রব্যভাবে নির্বাচন করি, একজনকে দ্রব্যভাবে নির্বাচন করলে প্রথম আলো পত্রিকা পড়েন এর সম্ভাবনা কত? 65/202। তাহলে প্রথম আলো পত্রিকা পড়েন না এর সম্ভাবনা এর আগে আমরা দেখে আসলাম যে 1 থেকে যখন পড়বে না বা হবে না বলবে, তখন 1 থেকে ওই মোট সম্ভাবনাকে বাদ দিয়ে দেবো। তাহলে 1 মাইনাস হলো 65/202, মানে লসাগু করলে কত হয়? লসাগু করলে হচ্ছে 202 হয়। 202 থেকে 65 বাদ দিলে কত হয়? বাদ দিলে হয় 137/202। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এরপরে আমাদের আর একটা অনুশীলনী কাজ দেওয়া আছে, এই কাজটা সমাধান করার চেষ্টা করবো। এই যে একটি জরিপে দেখা গেল কোনো বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে 284 জন ছাত্র অর্থনীতিতে পড়ে, হলো 106 জন ছাত্র ইতিহাসে পড়ে, 253 জন ছাত্র সমাজবিজ্ঞানে পড়ে, 169 জন ছাত্র ইংরেজিতে ভর্তি হয়েছে। মানে এগুলো ভর্তি হয়েছে কোনো বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। এদের একজন ছাত্রকে দ্রব্যভাবে নির্বাচন করলে ছাত্রটি সমাজবিজ্ঞান পড়ে না, এর সম্ভাবনা কত? মানে সমাজবিজ্ঞান থেকে তাহলে অনুকূল ফলাফল কত আছে? সমাজবিজ্ঞান পড়ে কতজন? 253। তাহলে সমাজবিজ্ঞানের অনুকূল ফলাফল 253। তাহলে আমরা এইভাবে লিখতে পারি বা সমাধান করতে পারি যে অর্থনীতিতে প্রথম বর্ষে পরে হলো ভর্তি হয়েছে এত 284 জন, ইতিহাসে ভর্তি হয়েছে 106 জন, সমাজবিজ্ঞানে ভর্তি হয়েছে 253 জন, ইংরেজিতে ভর্তি হয়েছে 169 জন। তাহলে মোট প্রথম বর্ষে ভর্তি হয়েছে কতজন? 812 জন। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল 812। তাহলে আমরা একজন ছাত্রকে দ্রব্যভাবে নির্বাচন করলে ছাত্রটি সমাজবিজ্ঞানে এর হওয়ার সম্ভাবনা কত? তাহলে সমাজবিজ্ঞানে এখানে মোট ছাত্রছাত্রী আছে, সমাজবিজ্ঞানে ভর্তি হচ্ছে 253 জন। তাহলে অনুকূল ফলাফল 253। তাহলে 253 সালে একজন দ্রব্যভাবে নির্বাচন করলে 253/812 জন হওয়ার সম্ভাবনা। তাহলে সমাজবিজ্ঞানে পড়ে না এর সম্ভাবনা আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে ছাত্রটি সমাজবিজ্ঞানে হবে না এর সম্ভাবনা আমরা 1 থেকে বাদ দেব, 1 বিয়োগ 253/812। তাহলে এখানে লসাগু করলে 812 হয়, 812কে 12 এখানে বসে গেল, মাইনাস 253 ভাগ করলে 1 হয়, 1-এর সাথে 253 গুণ করলে 253 থাকে। তাহলে 253 812 থেকে 253 বাদ দিলে 559/812। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমরা এখন দেখব 6 নাম্বার, তোমাদের উদাহরণ 6 দেখব। যে 6 নাম্বার উদাহরণে তোমাদের কি দেওয়া আছে? উদাহরণ 6, ঠিক আছে। যে মনে করি দুইটি নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করা হলো। মুদ্রাটি নমুনা ক্ষেত্রটি তৈরি করো। প্রথম বলেছে নমুনা ক্ষেত্রটি তৈরি করো। তাহলে প্রথম মুদ্রায় এইচ এবং দ্বিতীয় মুদ্রায় টি, মানে এইচ আর টি আসার সম্ভাবনা নির্ণয় করো। প্রথম মুদ্রায় এইচ এবং দ্বিতীয় মুদ্রায় টি আসার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে আমরা 6 নম্বর উদাহরণ, দুইটি নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপ করা হলো। তাহলে মুদ্রা 2টি পিঠ থাকে, হেড আর টেল। হেড আর টেল মনে করি হেড পড়েছে, তাহলে আবার পিঠ ফেললে হেড আর টেল পড়বে, আবার পিঠ ফেললে হেড আর টেল পড়বে। এটা কি বলে? প্রবাবিলিটি টি। প্রবাবিলিটি টি থেকে আমরা সহজে নমুনা ক্ষেত্রটি লিখতে পারি। নমুনা ক্ষেত্র এস দিয়ে প্রকাশ করা নমুনা ক্ষেত্র গমা এস সমান এইচ, তাহলে এইচ টি টি এইচ টি টি, এই অর্থাৎ মোট সমগ্র সম্ভব ফলাফল কত আছে? 1 2 3 4টা। তাহলে মোট সমগ্র সম্ভব ফলাফল আছে 4। তাহলে প্রথম মুদ্রায় এইচ এবং দ্বিতীয় মুদ্রায় টি আসার সম্ভাবনা, তাহলে সম্ভাবনা কত? টিএইচ। তাহলে এখানে টিএইচ কয়বার আছে? টিএইচ প্রথমে টি থাকবে, তারপরে এইচ থাকবে, টিএইচ। তাহলে দেখো টিএইচ হলো একবার আছে, তাহলে টিএইচ এর অনুকূল ফলাফল খালি 1।
টিএস এর অনুকূল ফলাফল 1 আর মোট সমগ্র সম্ভাব্য ফলাফল 6। তাহলে প্রথম মুদ্রায় এইচ এবং দ্বিতীয় মুদ্রায় টি আসার সম্ভাবনা 1/4। আমরা এখন দেখব উদাহরণ 7। উদাহরণ 7 আমরা একটু পড়ে নিব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যে মনে করি 3টি মুদ্রা একবার নিক্ষেপ করা হলো, 3টি মুদ্রা মানে পরপরই 3টি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো। 3টি নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করা হলে প্রবাবিলিটি টি তৈরি করে নমুনা ক্ষেত্রটি দেখাও এবং নিচের এই ঘটনাগুলো সম্ভাবনা নির্ণয় করো। এখানে ঘটনাগুলো কি দিয়েছে, ক নম্বরে দিয়েছে নমুনা ক্ষেত্র তৈরি করতে হবে। তারপরে কেবল একটা টেল আসার সম্ভাবনা, মানে কেবল একবারই টেল পড়বে, টেল আসার সম্ভাবনা 3টাই হেড, মানে 3বার ফেলবো, মানে পরপর 3বারই যদি হেড হয়, হেড আসার সম্ভাবনা কত। তারপরে বলছে কমপক্ষে একটা টেল, মানে কমপক্ষে একটা টেল থাকলেই হবে, মানে একটা টেল থাকবে এবং একের বেশিও থাকতে পারে। টেল কমপক্ষে একটা টেল পাওয়ার সম্ভাবনা কত। কমপক্ষে একটা টেল বা 1 2 3 থাকতেই পারে, পড়তেই পারে পরপর, তবে কমপক্ষে একবার টেল থাকবে, এর সম্ভাবনা কত। তাহলে আমরা লিখতে পারি 7 নম্বর উদাহরণ, 3টি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করা হলো। এই 3টি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করা হলে আমাদের প্রবাবিলিটি টিটা কেমন হবে। প্রবাবিলিটি আমরা প্রথমে একবার মুদ্রা ফেললাম, হেড আর টেল পড়লো, তাহলে আবার দ্বিতীয়বার পড়লাম যদি ফেলি তাহলে হেড আর টেল, তাহলে আবার 3বারের বেলায় হেড আর টেল, হেড আর টেল। এবার টেল যদি পড়তো তাহলে টেলকে আবার একবার ফেলতাম এখানে, হেড আর টেল, তারপর আবার পড়েছে হেড আর টেল, হেড আর টেল। তাহলে নমুনা ক্ষেত্রটি আমাদের হবে এই যে এখানে নমুনা ক্ষেত্রটি আমাদের হচ্ছে কত, হেড হেড হেড, তাহলে হেড 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 টেল, হেড হেড টেল, হেড হেড টেল, তাহলে হেড টেল, হেড টেল হেড, হেড টেল হেড, হেড টেল টেল, হেড টেল টেল। তাহলে এবার আমরা ওইটা শেষ, এবার আমরা সেখানে যে টেল হেড হেড, টেল হেড হেড, তারপরে টেল হেড টেল, টেল হেড টেল, তারপর আসছে এটা আসি হেড টেল টেল হেড, টেল টেল হেড, টেল টেল টেল, মানে 3টাই টেল। তাহলে এখানে একটা নমুনা বিন্দু কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে মোট সমগ্র সম্ভাব্য ফলাফল অর্থাৎ 8টি মোট সমগ্র সম্ভাব্য ফলাফল, তাহলে এখানে 8টি। তাহলে 1 নম্বর বলছিল এই একটি টেল পাওয়ার সম্ভাবনার অনুকূল ফলাফল, তাহলে এখানে শুধুমাত্র একটি টেল আছে কোনটার মধ্যে, তাই দেখো এখানে একবারই টেল আছে, এখানে একটা দুইটাই আছে একবার, তাহলে একটি টেল পাওয়ার অনুকূল ঘটনাগুলো কত হচ্ছে এইচটিটি, এই টিএইচএইচ, টিএইচএইচ, তারপরে এইচএইচটি, তারপরে টিএইচএইচ, তাহলে এখানে 3টা, তাহলে ওই অনুকূল ফলাফল হচ্ছে 3। কেবল একটা টেল পাওয়ার সম্ভাবনা হচ্ছে 3/8। শুধুমাত্র একটা টেল আছে, 1টা 2টা 3টা, তাহলে শুধু কেবলমাত্র একটা পাওয়ার সম্ভাবনা, অনুকূল ফলাফল হচ্ছে 3, তাহলে 3/8। তাহলে খ নম্বরে বলছিল 3টাই হেড পড়বে, তাহলে এখানে 3টাই হেড আছে কয়টা, এই যে একবার আছে খালি, 3টাই হেড আছে, 3টাই হেড, তাহলে 3টা হেডের হলো অনুকূল ঘটনা কি কত হচ্ছে একবার, তাহলে এর অনুকূল ঘটনা অর্থাৎ একটি, তাহলে 3টাই হেড পাওয়ার হলো সম্ভাবনা কত 1/8। তাহলে কমপক্ষে একটা টেল, তাহলে কমপক্ষে একটা টেল থাকবেই, বেশিও থাকতে পারে, তাহলে এইটার মধ্যে টেল নেই, দেখে একটা টেল আছে এখানে 2টা আছে, তাহলে কমপক্ষে একবার বলেছে, তাহলে কি আমাদের 2টা থাকলেও সমস্যা নাই, 3টা থাকলেও সমস্যা নাই, তাহলে 1 2 মানে টেল থাকলে সেটা হবে 1 2 3 4 5 6 7, তাহলে কমপক্ষে একটা টেল পাওয়ার হলো অনুকূল ঘটনা হচ্ছে 7, অর্থাৎ মোট হলো 7টি, তাহলে কমপক্ষে একটা টেল পাওয়ার হলো সম্ভাবনা 7/8। আমরা এখন দেখব উদাহরণ হলো 8 নম্বর উদাহরণটা আমরা একটু পড়ে নেব, তারপরে সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
বলছে একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করা, একটা ছক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলো প্রবাবিলিটি তৈরি করে নমুনা ক্ষেত্রটি লিখো এবং ছক্কায় পাস এবং মুদ্রায় এইচ আসার সম্ভাবনা কত, ছক্কায় পাস এবং এইচ আসার সম্ভাবনা কত। তাহলে আমরা এই উদাহরণ আমরা এইভাবে প্রবাবিলিটিটা তৈরি করতে পারি। যে উদাহরণ 8 একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলো। তাহলে ছক্কার আমরা জানি 6টা পিঠ থাকে, তাহলে আবার 6টা পিঠের থেকে আবার একবার করে মুদ্রা নিক্ষেপ করতে হবে। তাহলে হে মুদ্রায় জানি 2টা পিঠ থাকে, এই হেডার টেল হেডার টেল হেডার টেল হেডার টেল হেডার টেল হেডার টেল। তাহলে আমরা এটা দেখে দেখে নমুনা ক্ষেত্রটি লিখতে পারি। নমুনা ক্ষেত্র তাহলে ওয়ান এইচ ওয়ান হেড ওয়ান টেল, টু হেড টু টেল, থ্রি হেড থ্রি টেল, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এখানে মোট 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, তাহলে মোট সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে অর্থাৎ 12টি। তাহলে মোট সমগ্র সম্ভাব্য ফলাফল 12। তাহলে ছক্কায় পাস এবং মুদ্রায় এইচ আসার সম্ভাবনা কত, ছক্কায় পাস হবে, ছক্কায় তাহলে এখানে পাস আর মুদ্রা হলো এইচ, তাহলে ছক্কায় পাস এবং মুদ্রায় এইচ এর অনুকূল ফলাফল কত হচ্ছে, ছক্কায় পাস এবং মুদ্রায় এইচ, তাহলে একবারই আসে এখানে, তাহলে অনুকূল ফলাফল হচ্ছে 1, তাহলে 1/12 মোট সমগ্র ফলাফল 1/12 এটার অ্যান্সার। আর একটা তোমাদের উদাহরণ এবার আমরা 9-এ যেতে পারি। উদাহরণ 9 নাম্বার, উদাহরণ 9-এ তোমাদের যেটা দেওয়া আছে আমরা একটু পড়ে নিতে পারি। একজন লোকের ঢাকা হতে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা, ঢাকা হতে খুলনায় কিসে যাওয়ার সম্ভাবনা, বাসে যাওয়ার সম্ভাবনা 2/5 এবং খুলনা হতে রাজশাহী যাবে, আবার রাজশাহী যাওয়ার হলো ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/8। লোকটি খুলনায় বাসে এবং রাজশাহী ট্রেনে না যাওয়ার সময়, খুলনায় তাহলে ঢাকা হতে লোকটি হতে খুলনায় বাসে যাবে এবং রাজশাহীতে ট্রেনে যাবে না, ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত, প্রবাবিলিটি টি এর মাধ্যমে ব্যাখ্যা করো। তাহলে আমরা এইভাবে প্রবাবিলিটি টিটা তৈরি করতে পারি 9 নম্বরে। তাহলে সম্ভাবনার মাধ্যমে প্রবাবিলিটি টি তৈরি করা হলো। তাহলে আমরা প্রবাবিলিটি টিটা এইভাবে তৈরি করতে পারি। এই যে হলো ঢাকা হতে কিসে যাচ্ছে, খুলনায় যাচ্ছে 2বার, খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা, বাসে না যাওয়ার সম্ভাবনা, তাহলে খুলনা আমরা 2টা লিখে নিলাম। তাহলে বাসে যাওয়ার সম্ভাবনা কত, বইয়ে দিয়েছে তোমাদের 2/5, আর না যাওয়ার সম্ভাবনা আমি বলেছিলাম তোমাদের না যাওয়ার সম্ভাবনা প্রথমে যদি আমরা নির্ণয় করতে হয় তাহলে 1 থেকে যাওয়ার সম্ভাবনাটা বিয়োগ করবো, তাহলে 2/5 এই করলে 5 - 2, তাহলে 3/5 হবে, 3/5। তাহলে দেখো 3/5 বাসে না যাওয়ার সম্ভাবনা, তাহলে খুলনায় যেহেতু লোকটি পৌঁছে গিয়েছে, তারপর বলছে খুলনা থেকে ট্রেনে খুলনা থেকে ট্রেনে রাজশাহী যাওয়ার সম্ভাবনা, খুলনা থেকে এবার রাজশাহীতে যাবে, দুটো দ্বারা ট্রেনে যাওয়া, তাহলে ট্রেনে রাজশাহী যাওয়ার সম্ভাবনা অনুশীলনীতে তোমাদের বইয়ে দেওয়া আছে 5/8, আর না যাওয়ার সম্ভাবনা যে এইভাবে নির্ণয় করে নেবে, 1 থেকে যে 5/8 বিয়োগ করবে, তাহলে লসাও করবে, তাহলে 3/8 ট্রেনে না যাওয়ার সম্ভাবনা রাজশাহীতে। তাহলে আবার যদি খুলনায় যদি বাসে না যেয়ে থাকে, তাহলে আবার খুলনা থেকে আবার ট্রেনে রাজশাহী যাবে, তাহলে 5/8 আর 3/, ট্রেনে না যাওয়ার সম্ভাবনা 3/8 রাজশাহী। তাহলে লোকটি খুলনায় বাসে এবং রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা, তাহলে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা কত, এখানে 2/5, আর হলো ট্রেনে না যাওয়ার সম্ভাবনা, তাহলে আমরা বাসে গিয়েছে উনি, তাহলে বাসে গিয়েছে তারপরে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা, বাসে গিয়েছে খুলনায়, তাহলে বাসে গিয়েছে খুলনায়, তাহলে 1/5, আর রাজশাহী হতে ট্রেনে খুলনা হতে রাজশাহীতে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা, রাজশাহীতে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা, তাহলে ট্রেনে যাবে না, তাহলে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা 3/8, তাহলে 2/5 গুণ 3/8, তাহলে 3 দুগুণে 6 আর 5 8টা 40, তাহলে যদি আমরা কাটাকাটি করি তাহলে 3/, কত হয় 20 হয়, 3/20। এখানে শেষ। তোমাদের অনুশীলনীতে আর একটা কাজ আছে, ওই কাজটা আমরা একটু সমাধান করার চেষ্টা করি।
যে প্রবাবিলিটি টি এর সাহায্যে তিনবার মুদ্রা নিক্ষেপে সকল সম্ভাব্য ফলাফল লিখো, নমুনা ক্ষেত্রটি তৈরি করো। এখানে মুদ্রা তিনটিতে একই ফলাফল, মানে বারবার একই ফলাফল পাবে, হয় তিনবারই হেড পড়বে, নাই তিনবারই টেল পড়বে। টেল পড়ে একই ফলাফল আসার সম্ভাবনা কত? কমপক্ষে দুইটা টি, মানে কমপক্ষে দুইটা টি থাকবে, বেশিও থাকতে পারে, কমপক্ষে দুইটা টি পাওয়ার সম্ভাবনা কত? বড় জোর দুইটা টি আসার সম্ভাবনা। এর বেশিও আসতে পারে, তবে বড় জোর হলে দুইটা টির কম আসতে পারবে না, বা বেশি আসতে পারবে। বড় জোর দুইটা টি আসার সম্ভাবনা। আর খ নম্বর বলছে একটি সংখ্যা ও দুইটি মুদ্রা নিক্ষেপের প্রবাবিলিটি টি তৈরি করো। তাহলে আমরা উদাহরণে যেটা কাজটা আমরা 1 নম্বরে দেখতে পারি। ক নম্বরে একটি নিরপেক্ষ মুদ্রা 3 বের নিক্ষেপ করলাম। প্রবাবিলিটি টি এর মাধ্যমে আমরা 3 বের নিক্ষেপ করলাম। এই যে হেড আর টেল, হেডকে এবারে 2 বার ফেললাম এখানে, হেড আর টেল, এটা আবার 2 বার হেড আর টেল, হেড আর টেল, এর টেল পড়লে হেড আর টেল, হেড আর টেল, হেড আর টেল। তাহলে নমুনা ক্ষেত্রটি আমরা লিখতে পারি হেড 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 টেল, তারপরে লিখতে পারি হেড টেল হেড, টেল হেড টেল টেল, টেল হেড হেড, তারপর টেল হেড টেল, টেল টেল হেড, টেল টেল টেল। তাহলে নমুনা ক্ষেত্রকে এস দ্বারা প্রকাশ করা হয়, এস আমরা লিখছি। আর নমুনা ক্ষেত্র, তাহলে নমুনা ক্ষেত্র হয়েছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে মোট নমুনা বিন্দু হচ্ছে 8, তাহলে অর্থাৎ এখানে 8টি সমগ্র সম্ভাব্য ফলাফল, এখানে 8 সমগ্র সম্ভাব্য ফলাফল 8। তাহলে 1 নম্বর বলছিল মুদ্রা 3টিতে একই ফলাফল, তাহলে একই ফলাফল মানে পরপর 3বার একই ফলাফল ঘটবে। তাহলে 3বার দেখছি আমরা এখানে হেড পড়েছে পরপর 3 বেরে, আর একটা পড়েছে পরপর 3বারই টেল। তাহলে এর অনুকূল ফলাফল হলো 2। তাহলে মুদ্রা 3টিতে একই ফলাফল আসার সম্ভাবনা 2/8, কাটাকাটি করলে 1/4। তাহলে কমপক্ষে 2টা টি আসার সম্ভাবনা, মানে 2টা থাকবেই, ওর বেশি থাকতে পারে, টি পড়তে পারে। তাহলে কমপক্ষে 2টা টি আসার ফলাফল কয়টা? তাহলে 1টা 2টা 3টা 4টা, অর্থাৎ 4টি। আর কমপক্ষে 2টা টি আসার সাথে সম্ভাবনা কিন্তু অনুকূল ফলাফল 4, তাহলে 4/8, কাটাকাটি করলে 1/2। বড় জোর 2টা টি আসার সম্ভাবনা, 2টার বেশি টি আসতে পারবে না, তবে 2-এর কম আসতে পারবে বা 2-এর সমান আসতে পারবে। বড় জোর 2টি টি আসার ফলাফল হচ্ছে HH3, তারপরে HT, তারপরে HTT, তারপরে THH, তারপরে THT, তারপর TTH। তাহলে এখানে হচ্ছে 6টে, মোট অনুকূল ফলাফল 6, 1 2 3 4 5 6। তাহলে বড় জোর 2টি টি আসার ফলাফল হচ্ছে 6। তাহলে বড় জোর 2টি টি আসার সম্ভাবনা 6/8, কাটাকাটি যদি আমরা 2 দিয়ে করি তাহলে এখানে 3 হয় আর এখানে 4 হয়, তাহলে 3/4। এই একটি সংখ্যা ও 2টি মুদ্রা নিক্ষেপের ঘটনার প্রবাবিলিটি তৈরি করো। তাহলে একটি সংখ্যা ও 2টি প্রবাবিলিটি যদি আমরা অঙ্কন করি, তাহলে এই একটি সংখ্যা ও 2টি মুদ্রা নিক্ষেপের ঘটনা প্রবাবিলিটি টি হলো, প্রবাবিলিটি টি নির্ণয় করতে বলেছে আমাদের। তাহলে সংখ্যার আমরা জানি কয়টা পিঠ থাকে? 6টা। সংখ্যা 6টা থেকে আবার মুদ্রা এবার 2বার ফেলতে বলেছে, 2টি মুদ্রা নিক্ষেপ করা হলো, মানে 2বার ফেলতে বলেছে। তাহলে সংখ্যার থেকে আমরা এই হেডার টেল পেলাম, হেডার টেলকে আবার 2বার করে বলা যায়, হেডার টেল সংখ্যার 2 থেকে হেড টেল ফেললাম, তারপরে আবার হেডের থেকে হেড টেল, তারপরে টেল থেকে হেড টেল। সংখ্যার 3 থেকে এই হেড টেল, তারপরে এই হেড থেকে আবার 2বার পড়বে হেড টেল, আর টেল থেকে আবার 2বার হেড, একবার মুদ্রা নিক্ষেপ করলে হেড টেল পড়ে। সংখ্যা 4 থেকে হেড টেল, হেডের থেকে আবার একবার মুদ্রা নিক্ষেপ করলে হেড টেল, এই টেল থেকে আবার মুদ্রা নিক্ষেপ করলে হেড টেল। সংখ্যার 5 থেকে সেই হেড টেল, হেডের থেকে হেড টেল, টেল থেকে হেড টেল। সংখ্যার 6 থেকে হেড টেল, 6 থেকে হেড টেল, হেড থেকে আবার হেড টেল, তারপরে টেল থেকে হেড টেল। এটাই হচ্ছে কি প্রবাবিলিটি। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।